রূপচাঁদ ভয় দাঁড়িয়ে পড়ল। কে হাসলো? কে কে আসে ওখানে? কে? এক নারীর কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে। আমাকে চিনতে পারলি না রূপচাঁদ? আমি তো তোর ভবিষ্যৎ রে। মনে রাখবি, তুই যাই কর না কেন, কোনো ছবি, কোনো মন্ত্র তোকে আমার থেকে বাঁচাতে পারবে না। কেউ না। আপন মানুষের মৃত্যু শক্ত তোকে পেতেই হবে। তৈরি থাক, খুব তাড়াতাড়ি আসছে সেই মুহূর্ত, খুব তাড়াতাড়ি। সেদিন সপরিবারে রথের মেলায় গিয়েছিল রূপচাঁদ। মেলা থেকে ফিরতে একটু রাত হয়ে যায়। ছেলে আর বউকে নিয়ে খুব সাবধানে বাড়ির রাস্তা ধরেছিল রূপচাঁদ। খুব সাবধানে বাড়ির রাস্তা ধরে হাঁটছিল সে। এমনিতেই গায়ে কদিন ধরে বড্ড ডাকাতের উপদ্রব হয়েছে। তাছাড়া বর্ষাকালে সাপের উৎপাত তো থাকেই। চারপাশটা দেখতে দেখতে রূপচাঁদ বলল, কিন্নি, আরো তাড়াতাড়ি হাঁটো গা। ওরে সঞ্চাঁদ, একটু পাটা চালা বাবা। এ রাস্তা যে ভালো নয়, কতবার কত কাণ্ড হয়েছে এখানে জানিস। এই জন্যে বলেছিল তাড়াতাড়ি কেনাকাটা করে বাড়ি ফিরে চল। কে শোনে আমার কথা? বাবামশাই, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো, কিচ্ছু হবে না। ওরে আমাদের বীর পুরুষ রে, তুই আবার কি করবি? এখন যদি সত্যি ডাকাত পড়ে না, ভয়ে বাথরুম করে দিবি। না না, আমি আর ভয় পাই না। তুমি দেখো, আমি সব সামলে নেব। আবার পাকা পাকা কথা, চল পা চালা। ছেলে আর বউয়ের কথার মাঝেই কখন যে তারা হাঁটতে হাঁটতে আখের খেতে চলে এসছে তা খেয়ালই করেনি রূপচাঁদ। একটা সুগন্ধ ভরা বাতাস তার মাথার ওপর দিয়ে বয়ে চলে যেতে লাগলো। তাতেই হঠাৎই তার চৈতন্য হলো। তখনই চারপাশে আখ ঘেরা ক্ষেত দেখে সে যেন আঁতকে উঠল, আর সেই সুগন্ধ তাকে আবারও বিচলিত করতে লাগলো। গিন্নি, ঘোর বেপদ গো। ভেবেছিলাম এই আখের ক্ষেতের পথ দিয়ে আসবো না, অন্য পথ ধরবো। সেই কথা বলতে বলতে চলে এলুম আমরা। তাতে কি হয়েছে গা? আমাদেরই তো ক্ষেত এগুলো। নিজের জমির ধার দিয়ে যেতে আবার ভয় কি গো? তাছাড়া এইটুকু তো পথ, ঠিক পেরিয়ে যাব। তাই যেন হয়। কিছু দূরে এগোতেই রূপচাঁদের মনে হলো তারা যেন এক জায়গাতেই আছে। গিন্নি, আমার যেন মনে হতিছে আমরা একই জায়গা দিয়েই হাঁটতেছি। এই আখের ক্ষেত পেরোতে তো 2 মিনিট সময় লাগে মাত্র, এদিকে 4 মিনিট হয়ে গেল। আমরা যে হেঁটেই চলেছি গো। তাই তো, ঠিকই বলেছ তো। আবার সেই সুগন্ধ পেয়ে সারা শরীর যেন শিউরে উঠল রূপচাঁদের। এই গন্ধ তো তার বড্ড চেনা। নিজের ঘরেও মাঝে মাঝেই এই সুগন্ধই পায় সে, কিন্তু ঘরে সে ভয় পায় না, কারণ ঘরে যে পবনপুত্র হনুমানজির মূর্তি রেখেছে সে, যার দুবেলা পুজোও করে, আর তার বিশ্বাস তিনি তাকে রক্ষা করেন। কিন্তু এখানে কে রক্ষা করবে তাকে? কথাটা ভাবতে ভাবতে সে ঘামতে লাগলো, আরো জোরে পা চালাতে লাগলো। তারপরেই আখের ক্ষেতের দিকে চোখ যেতেই সে দেখল সারি সারি আখের ফসলের মাঝে 2টো লাল চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। চোখটা তাড়াতাড়ি অন্যদিকে ফিরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল রূপচাঁদ, কিন্তু সে বুঝতে পারল সেই এক জায়গাতেই বউ ছেলে নিয়ে সে ঘুরপাক খাচ্ছে। না, আজ বোধ হয় আর রক্ষে পাবো না আমরা। আজ তার কুনজরে পড়েছি গো। হে পবনপুত্র, বাঁচাও আমাদের, বাঁচাও। ইস, যদি একটা ঠাকুরের লকেট পরি থাকতাম তাহলেও হয়ে যেত গো। রূপচাঁদের কথা শেষ হলো না।
তার ছেলে সোনচাঁদ বলে উঠল, বাঘমশাই, আপনি ভয় পাবেন না। পবনপুত্র তো আমাদের সাথেই আছেন। এই দেখুন। এই, তুই কোথায় পেলি? আমি তো দিইনি তোকে। এটা এটা আমি রথের মেলাতে একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম। মাই তো কিনে দিল। সাক বাবা, খুব ভালো করেছো। এটা আমাকে দাও দেখি। জপ করতে করতে পথ পেরোতে হবে। জয় প্রভু, রক্ষা করো আমাদের। জয় প্রভু, রক্ষা করো, রক্ষা করো। ছবিটা হাতে নিয়ে মনে মনে পবনপুত্র হনুমানজিকে স্মরণ করতে করতে অবশেষে আখের ক্ষেত পেরলেও পেরোতে পারল রূপচাঁদ। জয় প্রভু, তুমি আসো গো, তুমি আসো। ঘরে গিয়ে হাত মুখ পরিষ্কার করে খেতে বসলো তিনজন। রূপচাঁদের গিন্নি কমলা স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল, তখন তুমি কি বলছিলে গা? কার কোন নজর পড়েছে? কে বাঁচতে দেবে না? না না, কেউ না, ভয় ভুলভাল বকতেছিলাম। এবার তুমিও খেয়ে নাও, রাত হয়ে যাচ্ছে। পরের দিন ক্ষেতের কাজ শেষ করে সন্ধেবেলায় বাড়ি ফিরছিল রূপচাঁদ। তাই সন্ধেবেলাতেই একেবারে অন্ধকার আর ফাঁকা। যদিও আজ সে হনুমানজির ছবিটা সাথে নিয়েই বেরিয়েছে, তাও গাটা যেন ছমছম করতে লাগলো রূপচাঁদের। এমন সময় একটা জোরালো অট্টহাসিতে ভরে উঠল সেই রাস্তা। রূপচাঁদ ভয় দাঁড়িয়ে পড়ল। কে হাসলো? কে কে আসে ওখানে? কে? এক নারীর কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে। আমাকে চিনতে পারলি না রূপচাঁদ? আমি তো তোর ভবিষ্যৎ রে। মনে রাখবি, তুই যাই কর না কেন, কোনো ছবি, কোনো মন্ত্র তোকে আমার থেকে বাঁচাতে পারবে না। কেউ না। আপন মানুষের মৃত্যু শোক তোকে পেতেই হবে। তৈরি থাক, খুব তাড়াতাড়ি আসছে সেই মুহূর্ত, খুব তাড়াতাড়ি। হঠাৎ সেই অট্টহাসি থেমে গেল। আবার চারিদিক নিস্তব্ধ। রূপচাঁদ বুঝল এবার সে নিরাপদ। সেই পেতনি বিদায় নিয়েছে। ভয় ঢোক গিলতে লাগলো, গলা শুকিয়ে প্রায় কাঠ। ঘরে গিয়ে মাটির কুজো থেকে জল খেতে গেল, কিন্তু কুজোতে এক ফোঁটাও জল ছিল না। হাঁফাতে লাগলো সে। কমলা লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। এবার সামনে এসে বলল, কি হয়েছে কি গো? তখন থেকে এত হাঁপাচ্ছ যে বড়? আরে খুব টেস্টা পেয়েছে সে, একটু জল দাও না গো। আরে কুঁজোতে তো জল আছে, খাচ্ছ না কেন? কোথায় জল? এক ফোঁটাও তো নাই। কমলা কুজোটা নাড়াতেই দেখলো পুরো গলা ভর্তি জল। মুচকি হেসে এক গ্লাস জল দিল স্বামীকে। দিয়ে সে বলল, এই নাও। কি যে হয়েছে তোমার কে জানে। সেই রথের দিন থেকেই দেখছি সব সময় আনমনা হয়ে আছো, কিছু যেন চিন্তা করছো। বলি ব্যাপারটা কি? হ্যাঁ? জলটা গোগ্রাসে গিলল রূপচাঁদ। গিলে বলল, কিছু ব্যাপার না, আমার খিদে পাচ্ছে, খেতে দাও। আচ্ছা, সোনচাঁদ কোথায়? ও ঘরে আছে তো? না, খেলতে গেছে। এখনো আসে লাই? আরে চলে আসবে, কোনো বন্ধুর বাড়িতে গেছে হয়তো। না না, এভাবে হালকা নিও নি গিন্নিহি। খুব সাবধানে থেকো তোমরা মা সা, বুঝলা? চোখখান এক্কেরে খোলা রেখো। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু কারণটা তো বলো। পরে বলবো, এখন খুব ক্লান্ত লাগতেছে, খেতে দাও। খেতে বসে রুটির টুকরো আলুর দমের ডোবাতেই চিৎকার করে উঠল রূপচাঁদ। তারপর রুটির টুকরো ফেলে দিয়ে বলল, রক্ত, রক্ত, তরকারিতে রক্ত। দৌড়ে উঠে কলতলায় গেল সে। বমি করতে লাগলো। এমন সময় একটা দমকা হাওয়া ছুঁয়ে গেল তার শরীরে। আর তারপরেই বাতাসে আবার সেই সুগন্ধ, যা তার খুব চেনা। তার মনে হলো পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে।
ঘুরে তাকিয়েই দেখল কেউ নেই সেখানে। এক ছুটে নিজের শোবার ঘরে ঢুকে গেল সে। সেখানে হনুমানজির মূর্তির সামনে গিয়ে বসে হাত জোড় করে কিছুক্ষণ বসে রইল। তখনও তার সারা শরীর কাঁপছে। কমলা এসে স্বামীকে ওভাবে কাঁপতে দেখে বলল, তোমার এই অবস্থা কেন হলো বলো তো? বেশ তো নিজের জমিতে চাষবাস করে দিব্যি ছিলে, হঠাৎ কি হলো? রূপচাঁদ কিছু বলল না। চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করছিল সে। কমলাও আর কিছু না বলে পাশের ঘরে চলে গেল। মাঝরাতেই ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তার মনে হলো তার কানের কাছে কেউ যেন ফিস ফিস করে কিছু একটা বলল। এদিক ওদিক দেখতে লাগলো সে। এমন সময় আবার তার সেই ফিস ফিস শব্দ কান ছুঁয়ে গেল। তোর দিন আসছে, তৈরি থাক। একটা হাওয়া রূপচাঁদের সারা শরীর শীতল করে চলে গেল। কথা জড়িয়ে এলো তার। স্ত্রীকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। কেমন যেন গোঙাতে লাগলো সে। গোঙাতে গোঙাতে চোখ উল্টে যাচ্ছিল তার। একটা সময় অর্ধেক জ্ঞান হারালো প্রায়। গোঙানির শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছুটে এলো কমলা। স্বামীকে ওই অবস্থায় দেখে খুব খুব ভয় পেয়ে গেল সে। রূপচাঁদের চোখে মুখে জল ছিটোতে লাগলো। ওগো, কি হলো গো তোমার? এমন করছো কেন? চোখ খোলো, দোহাই তোমার, চোখটা খোলো। রূপচাঁদ চোখ খুলে তাকালো একবার, তারপর চোখটা আবার বুঝে গেল। বদ্যিকে খবর দেয়া হলো। তিনি জানালেন, খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে, রক্তচাপ বেশ বেড়েছে, ওনাকে সাবধানে রাখবেন। এই ওষুধটা আমি দিয়ে যাচ্ছি, খাবার পর দেবেন। আর বাকি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে খবর দেবেন, ঠিক আছে? বদ্যি চলে যাওয়ার পর কমলা রূপচাঁদের পাশে গিয়ে বসল। রূপচাঁদ তখনও ঘোরের মধ্যে, চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব যেন বলে চলেছে। কমলার চোখে জল এসে গেল। রূপচাঁদের মাথায় হাত বুলিয়ে বলল, কি হলো তোমার? কেন করছো এরকম? আমি আছি তো। আর আমাদের বাচ্চার কথাও ভাবো, ওর জন্য তো ভালো থাকতেই হবে তোমাকে। ওগো, তুমি শুনছো আমি কি বলছি? ওগো। রূপচাঁদ তখনও এভাবেই চোখ বন্ধ করে বিড়বিড় করে চলেছে। কমলা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু হঠাৎই একটা শব্দ পেয়ে চমকে উঠল সে। ঘরের জানলায় কেউ যেন ঠক ঠক করছে মনে হলো। ভয় সেদিকেই তাকিয়েছিল কমলা। কি জানলাটা খুললো কি করে? আর ঠক ঠক করছিল কে? মনে মনে কথাগুলো বলছিল কমলা। এমন সময় সেই জানলা থেকে তার দিকে একটা ঠান্ডা বাতাস আসতে লাগলো। আর তারপর তার কানের কাছে ফিস ফিস করে কেউ যেন বলল, মরবি, তোরা সবাই মরবি, কেউ বাঁচবি না, কাউকে বাঁচতে দেব না আমি, কাউকে না। কমলা ভয় যেন ঠান্ডা বরফ হয়ে গেছিল। থর থর করে কাঁপছিল সে। মুখ থেকে কোনো কথা আসছিল না তার। কিছু বলতে চেয়েও যেন পারছিল না বলতে। ফিস ফিস শব্দ ততক্ষণে থেমে গেছে, কিন্তু সেই ঠান্ডা বাতাস এখনো যেন তাকে ছুঁয়ে আছে। তারপর একটা সময় সেই ঠান্ডা বাতাস তার শরীরের ওপর দিয়ে যেন বয়ে বেরিয়ে গেল। এবার মুখ থেকে কথা বেরোলো কমলা। ও মা গো, এটা কে ছিল? কেই নারী? আর কেনই বা এসেছিল? কেন? আচ্ছা, এই কি তাহলে আমার স্বামীকেও ভয় দেখাচ্ছে? কিন্তু কেন? পরের দিন সকালে কাজে যাচ্ছিল রূপচাঁদ। কমলা খেতে দিচ্ছিল। কথার ফাঁকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল গো তোমার?
এমন অবস্থা করলে যে বদ্যি ডাকতে হলো? বলো না, কি দেখে ভয় পেয়েছিলে? ভয় আবার কি দেখে পাবো? কিছু না। বদ্যি তো তাই বলল, কিছুতে নাকি ভয় পেয়েছো। ধুর, ওই সব কিছু না, এমনি শরীরটা খারাপ হয়েছিল তাই। দাও দাও, তরকারিটা দাও দেখি, দেরি হতেছে। কমলা আর কিছুই বলল না, চুপ করে গেল। বিকেলে আখের ক্ষেতের ধার দিয়ে বাড়ি ফিরছিল রূপচাঁদ। তখনই তার মাথায় কি যেন একটা পড়ল। কি এত ভারী লাগছে! আহ আহ! মাথায় হাত দিয়ে দেখল বড় বড় 4টে আখের ডাঁটা। হাত দিয়ে চাইলেও ওগুলো নামাতে পারছিল না সে। তখনই হাওয়ায় উড়ে এসে এক পেতনি সেই আখ নিয়ে চলে গেল। চিৎকার করে উঠল রূপচাঁদ। হাসতে লাগলো পেতনি। আকাশে বাতাসে যেন প্রতিধ্বনিত হতে লাগলো। অথচ চারপাশে তাকিয়ে পেতনিকে কোথাও দেখতে পেল না রূপচাঁদ। তারপর কোথা থেকে একটা আঁখ এসে তার বুকে লাগলো। তখন সে সামনে তাকিয়ে দেখল আখের ক্ষেতের ঝোপে সেই পেতনি বসে আছে আর তার দিকে তাকিয়ে হাসছে। তারপর কর্কশ স্বরে রূপচাঁদকে বলল, তোর সময় এসে গেছে রে রূপচাঁদ, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমার মতো তুই ওইভাবে এই আখের খেতে ঘুরে বেড়াবি। এই বলে পেতনি আবার বাতাসে মিলিয়ে গেল। ভয়ে ঘেমে স্নান হয়ে গিয়েছিল রূপচাঁদ। আর যেন এক পাও এগোতে পারছিল না সে। রাস্তায় একটা লোকও নেই যে তাকে সাহায্য করবে, তাই ওখানেই বসে পড়ল সে। কিছুক্ষণ পর তার ছেলে সোনচাঁদ বন্ধুদের সাথে খেলে বাড়ি ফিরছিল। বাবাকে ওভাবে রাস্তায় বসে থাকতে দেখে সে চমকে গেল। সামনে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বাবা মশাই, এভাবে বসে আছেন কেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। এ কি বাবা মশাই, আপনি আপনি কাঁদছেন? কি হয়েছে বাবা মশাই? বাবা মশাই, উঠুন উঠুন, চলুন চলুন, বাড়ি চলুন। বাবাকে আস্তে আস্তে উঠিয়ে ঘরে নিয়ে গেল সোনচাঁদ। ঘরে গিয়ে আর কিছুই খেলো না সেদিন রূপচাঁদ। হাত মুখ ধুয়ে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আর সারা সন্ধেই শুয়ে থাকলো সে। রাতেও খেতে গেল না। কমলা অনেকবার দরজার কড়া নেড়েছিল, কিন্তু কিছুতেই দরজা খুলল না রূপচাঁদ। এদিকে কমলা সেই রাতের ঘটনার পর থেকেই এমনিতেই প্রশ্নের জালে ঘিরে আছে। যেই প্রশ্ন জিজ্ঞাসা করেও রূপচাঁদের কাছ থেকে কোনো উত্তর পায়নি সে। তার ওপর রূপচাঁদের এই আচরণ তাকে আরও ভাবিয়ে তুলল। এদিকে অনেক রাত হয়ে গেলেও চোখে কিছুতেই ঘুম আসছিল না রূপচাঁদের। আর আসবেও বা কি করে? আজ বাড়ি ফেরার পথে যা যা হলো তা তো আর ভুলবার নয়। এদিকে কাল আবার উল্টো রথ। আগের বছর এই দিনে যে ঘটনাটা ঘটেছিল তার অভিশাপেই তো ও গত 1 বছর ধরে তীব্র মানসিক অশান্তিতে ভুগছে। অথচ কাউকে বলতেও পারছে না সেই যন্ত্রণার কথা। কথাগুলো ভাবতে ভাবতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বেজে গেছে। আর চোখের নিমেষেই ঘরের আলোটা নিভে গেল। ভয় চিৎকার করে উঠল রূপচাঁদ। এ কি, আলো নিভে গেল কেন? গিন্নি, গিন্নি কোথায় কোথায় আসো? ও কমলা, কমলা! কমলার কোনো সাড়া পাওয়া গেল না। রূপচাঁদ আবার ডাকল, কমলা, ও কমলা, এসো না। কমলা, আমাকে আমাকে নিতে আসছি গো, বাঁচাও বাঁচাও গো, আমাকে বাঁচাও। ও কমলা, কোথায় তুমি? আবারও কোনো সাড়া পাওয়া গেল না। সারা ঘরে আবার সেই ঠান্ডা বাতাস বইতে লাগলো, সাথে সাথে সেই চেনা সুগন্ধ। তারপরে এক পেতনির অট্টহাসিতে ভরে গেল সেই ঘর। সামনে প্রকট হলো আবার সেই আখের ক্ষেতের পেতনি। তার ভয়ঙ্কর রূপ দেখে ভয় অজ্ঞান হয়ে যাচ্ছিল রূপচাঁদ। তখনই তাকে এসে কে যেন ধরল। রূপচাঁদ তাকিয়ে দেখল কমলা।
তুমি কোথায় ছিলে কমলা? এত করে তোমারে ডাকলাম, এলে না কেন? এই তো আমি এসেছি গো, আর ভয় নেই তোমার। ভয় নেই বলছো? ওই দেখো, ওই ওই যে পেতনিটা কেমন করে হাসছি দেখো। ও ও আমায় মেরে ফেলবে গো, আমাকে মেরে ফেলবে গো, মেরে ফেলবে। কেন? ও কেন মারবে তোমাকে? কি করেছো তুমি? ওর কি ক্ষতি করেছো বলো? রূপচাঁদ মাথা নিচু করে দিল। কমলা আবারও জিজ্ঞেস করলো, কি হলো? চুপ করে আছো কেন? বলো, কি এমন কাজ করেছো তুমি যে মাথা তুলে বলতে পর্যন্ত পারছো না? বলো। আমি ঘোর অন্যায় করেছি গো, ওই মেয়েটার পরিবারের সাথে ঘোর অন্যায় করেছি। কি অন্যায় করেছো? পাশের গ্রামের দত্তদের অনেকগুলো আখের ক্ষেত আছে, যেগুলোতে আমার হঠাৎই নজর পড়েছিল। আমাদের এই একটা আলুর জমি থেকে আর কত আয় হয় বলো? তাই পরিকল্পনা করেই ওদের সমস্ত আখের ক্ষেত আমি হাতিয়ে নিছিলাম। দত্ত একেবারেই অশিক্ষিত, তাই ছলে বলে ওর থেকে একটা টিপসই নিয়েই সহজে কাজটা হয়ে যায়। কিন্তু পরে যখন দত্ত জানতে পারে, আমাকে এসে কাঁদতে কাঁদতে কইছিল, রূপচাঁদা, রূপচাঁদা কি করলে গো, কি করলে? আমার তো এই ক্ষেতটুকুই সম্বল ছিল রূপচাঁদা, এই করেই তো খেতাম। ভেবেছিলাম এই জমির কয়েকটা বেচে মেয়ের বিয়েটা দেব, তাও তো হবে না। কি করবো গো রূপচাঁদা, আমি কি করবো? আমের বিয়ে ঠিক হয়ে যাবে, অত ভাবিস না। আর রইল কথা খাওয়ার পাওয়ার, সে তো আমার খেতে কাজ করেই পেয়ে যাবি। নিজের জমিতেই চাকরের মতো কাজ করতে হবে আমাকে? এত শয়তান তুমি, এত? শোন, উপায় দিলুম, যদি মেনে নিস তাহলে তোরই মঙ্গল। দত্ত এসব মেনে নিতে পারে না গো। সেদিন নিজের বাড়িতেই আত্মহত্যা করে মরি যায়। আর কি বা করত? ওর যে একেবারেই নিঃস্ব হয়ে গেছিল গো। এরপর ওর মেয়ে নিরূপা একা অসহায় কি করবে কিছু ভেবে পায়লাই। আমারই কাছে আইছিল। আমি ওকে আমার খেতে কাজ করতে কই, কিন্তু ও আসলে জমিগুলো মানে আখের ক্ষেতগুলো ফেরত নিতে আইছিল। ভালোই ভালোই বলছি, সব ফেরত দাও আমাকে, নয়তো তোমার এই বেঈমানির কথা তোমার গায়ের সবাইকে জানিয়ে দেব, কিন্তু একেবারে বেঘর করে দেব তোমাকে। হুমকি দিচ্ছস? হ্যাঁ, হুমকি দিচ্ছস? এই একরত্তি মেয়ে কিনা আমারে হুমকি দিতাস? এই রূপচাঁদ মণ্ডলকে হুমকি দিচ্ছে? তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিব? পাঠিয়ে দিব? পাঠিয়ে তো আমিও দিতে পারি তোকে। আমার তো এখন আর কোনো পিছুটানো নেই। বাবাই তো আমার সব ছিল, আর বাবা চলে যাওয়াতে আমার যা ক্ষতি হলো, আমার যাওয়াতে কারোর কোনো ক্ষতি হবে না। কিন্তু তোর তো ভরা সংসার, বউ বাচ্চা সবাই আছে। তুই না থাকলে ওদের কি হবে ভেবে দেখেছিস? ভেসে যাবে রে ওরা। তখন কে ভোগ করবে তোর চুরি করাই আখের জমি? বল, শেষবারের মতো বলছি, জমির কাগজপত্র ফেরত দিবি কি দিবি না? কোনদিন অসম্ভব। বেশ, তাহলে মর। একটা ছুরি বের করে মারতে গেছিল আমার নিরূপা, আর সেই ছুরিটা কেড়ে নিয়ে আমি নিরূপার বুকে চালিয়ে দিই। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নিরূপা। বিশ্বাস করো গিল্লি, বিশ্বাস করো, আমি মারতে চাইলি ওরে। ওটা একেবারেই পরিস্থিতির চাপে পড়ে হয়েছে, কিন্তু তারপর থেকেই ওই নিরূপা আমাকে জ্বালিয়ে খাইতেছে গো। আর আজকালের মধ্যেই হয়তো ও মেরিয়েও ফেলবি আমায়। কারণ কালকে যে উল্টো রথ, এই উল্টো রথের দিদি যে ওকে আমি মেরেছিলাম। আমাকে বাঁচাও গিন্নি, আমাকে বাঁচাও, কিছু করো। এত কিছু হলো আর আমি কিছুই জানলাম না? গত বছর রথে তুমি সোনচাঁদকে নিয়ে বাপের বাড়ি গেছিলা, আর ফিরেছিলা উল্টো রথের পর, তাই তুমি কিছু জানতে পারো লাই। আর আমি রাতের অন্ধকারে
ওই লাশটা নিয়ে গিয়ে ওই আখের খেতেই পুঁতে দিছিলাম, তাই গ্রামের লোকেরাও কিছু টের পাইলাই। শেষে তুমি মানুষ খুন করলে গো? এটা তুমি করতে পারলে? আমি তো করতে চাইনি কও। আরে আমি না মারলে তো ও আমাকেই মেরে দিত, নিজেকে বাঁচাতেই তো। তাহলেও তো তোমার কোনো ক্ষমা নেই। প্রথমত ওদের জমি নিয়েই তুমি যে অপরাধ করেছো তারই কোনো ক্ষমা হয় না, আর তারপর দুটো খুন। দুটো কোথায়? দত্ত তো আত্মহত্যা করছে। হ্যাঁ, কিন্তু শুধুই তোমার জন্য। তাই তো তুমি একটা নয়, দুটো খুনের আসামি। তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। এরকম কয়ও না কমলা, ক্ষমা করি দাও, ক্ষমা করি দাও আমারে কমলা। কমলা সেই ঘর থেকে দ্রুত বেগে বেরিয়ে গেল। রূপচাঁদও দৌড়লো ওর পেছনে, কিন্তু ঘর থেকে বেরিয়ে যা দেখলো তাতে হাড় হিম হয়ে গেল রূপচাঁদের। দেখলো তার একমাত্র ছেলে সোনচাঁদ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল রূপচাঁদ। এমন সময় সামনে তাকিয়ে দেখলো কমলাও সামনের মেঝেতেই চিত হয়ে শুয়ে আছে। আশ্চর্য হয়ে কমলার কাছে গিয়ে ওকে ধরে দেখল সে, কিন্তু কমলার ঠান্ডা শরীর ছুঁতেই কয়েক ফুট দূরে পিছিয়ে গেল। তারপরে তার চোখ পড়ল কমলার গলায়, যেখানে গভীর ক্ষত, যেন কেউ গলার মাংস খুঁপড়ে নিয়েছে মনে হচ্ছে। বুঝতে পারল কমলাও আর নেই। মাথা চাপড়াতে লাগলো রূপচাঁদ। তখনই আবার সেই চেনা অট্টহাসিতে ভরে উঠল তার ঘর। সেই পেতনি সারা ঘর জুড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ধরে উড়ে বেড়াতে লাগলো। তারপর একটা সময় রূপচাঁদের ঘরের ওপর চড়ে বসল সে আর বলল, আমি তোকে এই শোকটাই তো দিতে চেয়েছিলাম। দেখ কেমন লাগে যখন কাছের মানুষ দূরে চলে যায়। আমার বাবাকে হারিয়েও এরকমই কষ্ট হয়েছিল আমার। এবার বেঁচে থাক, কর্মফল ভোগ কর। না না, আমাকে মেরে ফেলো, দয়া করে আমাকে মেরে ফেলো। আমি বাঁচতে চাইলা, কি নিয়েই বা বাঁচবো? কেন? তোর আখের ক্ষেতগুলো নিয়ে? না না, ওগুলো কিছুই চাইলা আমার। শুধু আমার সোনচাঁদ আর কমলারে ফিরিয়ে দাও, দয়া করে ফিরাইয়া দাও। ওরা যে নির্দোষ, পাপী তো আমি। আমাকে শাস্তি দাও, ওদের প্রাণ ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও। পেতনি আবারও হাসতে লাগলো, তারপর বলল, শোন, তোর শেষ কাজ এখনো বাকি আছে, যার জন্যে তোকে বাঁচিয়ে রেখেছি। আখের খেতে গিয়ে আমার দেহটাকে মাটি খুঁড়ে বের করে জ্বালিয়ে দে তাড়াতাড়ি। যা যা, আর দেরি করিস না। উল্টো রথের পবিত্র লগ্নে যে পাপ তুই করেছিলিস তার প্রায়শ্চিত্ত কর। মুক্ত কর আমাকে, মুক্ত কর। আর তারপর তোর বউ আর ছেলেকে দাহ করিস। এরপর সারাটা জীবন স্ত্রী আর পুত্র শোক নিয়ে তুই বেঁচে থাকবি। এটাই তোর উচিত শাস্তি। রূপচাঁদের ঘাট থেকে নেমে কোথায় যেন উড়ে চলে গেল পেতনি। রূপচাঁদ তার স্ত্রী আর তার পুত্রের দেহ ধরে পাগলের মতন কাঁদতে লাগলো। তারপর আখের খেতে গিয়ে নিরুপার দেহ উদ্ধার করে তা চালিয়ে দিল। আর তারপর স্ত্রী আর পুত্রের সৎকার করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল সে। এটাই হয়তো তার কর্মফল। এবার হয়তো নিরুপার আত্মা শান্তি পাবে।